স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ডিও লেটারে কাজ বন্ধ নয়, সহযোগিতা চেয়েছেন দাবি ফয়েজের, অপতথ্য ছড়ানোর অভিযোগ। জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত সংসদে নেয়ার দাবি বিএনপির, ভিন্নমত প্রকাশ করেছে এনসিপি। সরকার জুলাই ঘোষণাপত্র প্রণয়ন না করলে এনসিপি নিজেই করবে, পথসভায় ঘোষণা নাহিদের। ব্যাংক খাতে শৃঙ্খলা আনতে প্রয়োজন বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন, আইনের প্রস্তাব গভর্নরের। বিস্তারিত। নতুন টেলিকম পলিসি কার্যকর হলে মেয়াদ থাকা অবস্থায় কারো লাইসেন্স কেড়ে নেওয়া হবে না। এ নিয়ে স্বৈরাচারের দোসর ও মাফিয়ারা অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুদকে ডিও লেটার দিয়ে তিনি কাজ বন্ধ করেননি, তাদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন। নতুন টেলিকম পলিসি নিয়ে ইন্টারনেট সেবাদাতাদের উদ্বেগের মধ্যে সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, প্রস্তাবিত টেলিকম পলিসি কার্যকর হলে আইসিএক্স, আইজিডব্লিউ সহ দেশীয় টেলিকম বিনিয়োগকারীরা বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত হবে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, প্রত্যেককে একটা নির্দিষ্ট মেয়াদের লাইসেন্স দেওয়া হয়েছে। মেয়াদকালীন কারো লাইসেন্স কেড়ে নেওয়া হবে না। সে তার লাইসেন্স চলাকালীন মেয়াদকালীন সময়ে তাদেরকে লাইসেন্স কেড়ে নেওয়া হবে না, তাদেরকে কোনো ধরনের কোনো প্রভাব করা হবে না। যেহেতু এই লাইসেন্সগুলো আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক স্বীকৃতি নেই, নতুন লাইসেন্স ব্যবস্থা আমরা এই লাইসেন্সগুলো কন্টিনিউ করব না। তখন তাদেরকে নতুন বিনিয়োগের মাধ্যমে নতুন লাইসেন্স কিনে নতুনভাবে ব্যবসা করতে হবে। এবং আমরা সেজন্য বলেছি যে যারা নতুনভাবে আবেদন করবে আমরা তাদেরকে অগ্রাধিকার দিব। এটা তিনি বলেন, দেশীয়দের ব্যবসা বন্ধ করা হচ্ছে না, বরং দেশীয়দের নাম করে একদল স্বৈরাচারের দোসর এবং মাফিয়ারা যে ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করেছিল তা ভাঙা হচ্ছে। উপদেষ্টা দাবি করেন, যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং নতুনদের টেলিকম ব্যবসায় আসতে দিতে চায় না, তারা নানা অপতথ্য ছড়াচ্ছে। দেশীয়দের কোনো ব্যবসা বন্ধ করা হচ্ছে না। এই দেশীয়দের নাম করে একদল স্বৈরাচারের দোসর এবং মাফিয়া ব্যবসায়ী যারা সিন্ডিকেট তৈরি করছিল, যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং যারা এই সিন্ডিকেট ভেঙে নতুনদেরকে এই ব্যবসায় টেলিকম ব্যবসায় আসতে দিতে চায় না, তারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে আমি মনে করি। দুদকে হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে ফয়েজ আহমেদ বলেন, অতি সম্প্রতি একটি পত্রিকায় ডিও লেটার দিয়ে দুদকের তদন্ত থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি সত্য নয়। মূলত সেই ডিও লেটার দিয়ে দুদকের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। আমার যুক্তিগুলো তুলে ধরি। দীপ্ত বার্তাকক্ষ। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে একমত সকল রাজনৈতিক দল। জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার প্রস্তাবেও তারা একমত। বিএনপি জানিয়েছে, জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত সংসদে বিতর্কের মাধ্যমে হওয়া উচিত। এতে ভিন্নমত প্রকাশ করেছে এনসিপি। সংস্কার, নির্বাচন ও বিচার সহ বিভিন্ন ইস্যুতে ১৬৬টি প্রস্তাবনার ভিত্তিতে ৩০টি রাজনৈতিক দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফার ১০ম বৈঠকে বসেন কমিশনের সদস্যরা। এতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক দল এবং জোটগুলো দীর্ঘ ৬ ঘন্টা আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, উপজেলা পর্যায়ে বিচার ব্যবস্থা বিকেন্দ্রীয়করণে সকল রাজনৈতিক দল ও জোটগুলো একমত। তবে জরুরি অবস্থা কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার উপর জোর দিয়েছে সকল রাজনৈতিক দল ও কমিশন। রাজনৈতিক দল ও জোটগুলো উপজেলা পর্যায়ক্রমে অধস্তন আদালত সম্প্রসারণের ক্ষেত্রে একমত পোষণ করেছে। দ্বিতীয় যেটার বিষয়ে একমত হওয়া গেছে সেটা হচ্ছে যাতে করে জরুরি অবস্থা কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ ও জরুরি অবস্থা জারির বিষয়ে দলীয় মতামত তুলে ধরেন। জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায় সেই ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে
এটা নির্ধারিত হতে পারে। পরিবর্তন এবং সংশোধন আনায়নের ক্ষেত্রে আমরা সবাই একমত হয়েছি, যেহেতু এই জরুরি আইনের ঘোষণা অতীতে কিছুটা অপব্যবহার হয়েছে বলেই সবার অভিমত। তা আমাদের মতামত ছিল যে এই বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে। আমরা দেখেছি আজকের ঐক্যমত্য কমিশনের আলোচনার সময়টাতে সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। এজেন্ডায় থাকলেও সময় স্বল্পতার কারণে সোমবার নারী প্রতিনিধিত্বের বিষয়ে আলোচনা করতে পারেনি রাজনৈতিক দল ও কমিশন। সেই ক্ষেত্রে আমরা কমিশন নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভিন্ন প্রেক্ষাপট আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি। সেখানে নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ৭ম দিন সোমবার নাটোর ও সিরাজগঞ্জের পথসভায় তিনি আরও বলেন, সরকার জুলাই ঘোষণাপত্র প্রণয়ন না করলে এনসিপি নিজেই তা করবে। জুলাই পদযাত্রার ৭ম দিন সকালে নাটোর স্টেশন বাজার এলাকার একতার মোড় থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। এটি শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় নেতারা জানান, জুলাই আন্দোলন ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি। সেখানে নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে। আমাদেরকে ভুলায় দেবার চেষ্টা করে লাভ নাই, আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই। একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের, এই গণ-অভ্যুত্থানের ছাত্র জনতার আকাঙ্ক্ষা। পরে সিরাজগঞ্জ বাজার স্টেশনে মুক্তির সোপানে এক পথসভায় যোগ দেন এনসিপি নেতারা। এ সময় তারা বলেন, দেশের অনেক ডিসিএসপিদের অফিস বিশেষ দলের অফিসে পরিণত হয়েছে। দিল্লি থেকে মাদার অফ টেরর এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না। আমরা ডিবি হারুনের শাসন দেখেছি, আমরা বেনজিরের শাসন দেখেছি। আপনারা ডিবি হারুন হয়েন না, কারণ আবাবিল পাখির মতো একটা না একটা নাইট সার্চিস আবার রাস্তায় নেমে আসবে। পথসভা শেষে একটি পদযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এনসিপি নেতাকর্মীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংস্কার নিয়ে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে তা যুগান্তকারী পরিবর্তন। এর ফলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। জুলাই গণ-অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো উপলক্ষে জাতীয় জাদুঘরে এই অনুষ্ঠানের আয়োজন। এতে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই শহীদদের বীরত্ব ও লড়াই বারবার স্মরণ করতে চাই, যাতে নিজেদের দায়িত্ব থেকে আমরা বিচ্যুত না হই। শহীদদের যে হিরোইজম, বীরত্ব, শৌর্য, সেটাকে আমরা আমাদের পাথেয় হিসেবে নিই, যে আমরা যদি আবারও এই পরিস্থিতির মুখোমুখি হই, আমরা যদি আবারও ফেসিবাদী শাসনের মুখোমুখি হই, তাহলে যেন আমরা আবার তাদের প্রেরণা অনুসরণ করে লড়াই করতে পারি। বাংলাদেশে আর কখনো যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় তা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। অন্যায়কে মেনে নিব না, আমরা কখনোই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না, আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। বিচার পূর্ণ গতিতে চলছে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে অবশ্যই বিচার কাজ হবে। সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে 10 বছরের। তারপরে আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর্টিকেল 70-র যুগান্তকারী পরিবর্তন হয়েছে। আপনি চিন্তা করেন তো, গত 54-55 বছরের ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে, কত দল কতভাবে বসেছে, কত বিদেশিরা বসেছে, কত প্রজেক্ট হয়েছে, কোনোদিন এই 4টা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের ইচ্ছা বলে জানান তিনি। ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাবা নেমে আসে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী সোমবার শুনানিতে অংশ নিয়ে বলেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর বিচার হতে পারে না।
24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজিরবিহীন শক্তি প্রয়োগ করে। এতে বহু প্রাণহানি ঘটে। সরকার 834 জন শহীদদের তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করেছে। আহতের সংখ্যা হাজার হাজার, এর মধ্যে অনেকে পঙ্গু হয়ে গেছেন। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় 3 জনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। তারা হলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 বিচারপতির বেঞ্চে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। কারাগারে থাকা সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে সকালে আনা হয় আদালতে। শুনানিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী অংশ নেন। পরে আসামি পক্ষের আইনজীবী তার বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। তিনি বলেন তার যুক্তির পক্ষে বিস্তারিত তথ্য প্রমাণ আদালতে তুলে ধরবেন। আমি আমার যে কাগজপত্র, যে সমস্ত কাগজপত্র প্রসিকিউশন পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে সেই সকল কাগজপত্রের প্রেক্ষাপটেই আমাকে মামলা করতে হবে। মামলার অভিযোগ গঠন ও পরবর্তী কার্যক্রম কি হবে তা জানান এই প্রসিকিউটর। আগামী 10 জুলাই 2025 তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। সেদিন অভিযোগ গঠন হবে কি হবে না এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনের হত্যা মামলায় রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম সহ 3 আসামিকে সকালে আদালতে তোলা হয়। মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের প্রয়োজন। এজন্য ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা প্রয়োজন। বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে দেশের ব্যাংক খাত হয়ে যায় ভঙ্গুর, যা থেকে উত্তরণে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে 20টি ব্যাংকে বিশেষ নিরীক্ষা কার্যক্রম শেষ করেছে তারা। বাকিগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। 2026-এর শুরু থেকেই রিস্ক বেসড সুপারভিশন পদ্ধতি চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। তিনি বলেন, রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকলে এসব করা সম্ভব হবে না। আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন রাজনৈতিকভাবে প্রতিহত করা না হয়, আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাজকে যেন নির্মোহভাবে করতে দেওয়া হয় আগামীতে, সেটাকে আমাদেরকেই দৃষ্টান্ত হিসাবে স্থাপন করতে হবে। ব্যাংকের সংস্কার কার্যক্রম চলমান থাকবে উল্লেখ করে গভর্নর বলেন, একটা শেষ হবে অন্যটি শুরু হবে। ঝুঁকি মোকাবেলার চেষ্টাও অব্যাহত থাকবে। অনেকখানি এগিয়ে গেছি বলে আমার ধারণা। 20টা ব্যাংকের সাথে আমাদের তো অলরেডি পাইলটিং শেষ হয়ে গেছে, বাকি 41টা ব্যাংকের সাথে হয়ে যাবে। গভর্নর বলেন, যে সরকারি থাকুক বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তাহলে সবসময় চাঙ্গা থাকবে দেশের আর্থিক খাত। বাংলাদেশ ব্যাংককে কতখানি অটোনমি দেওয়া যায় সেটা নিয়েও আমরা চিন্তা করছি। সেই ব্যাপারে আমরা সরকারের কাছে যাব আমাদের প্রতিবেদন নিয়ে, যেটা ব্যাংকিং খাতের শৃঙ্খলা এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সকে প্রতিহত করতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের রিজার্ভ, রেমিটেন্স, রপ্তানি আয়, উৎপাদন পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে গভর্নর বলেন, মূল্যস্ফীতিও কমে এসেছে। জুনে যার পরিমাণ দাঁড়িয়েছে 8.48%, যা গেল 35 মাসের মধ্যে সবচেয়ে কম। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা জানান। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে থাকা সম্পত্তি কিভাবে সদ্ব্যবহার করা যায় এবং ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো যায় তা নিরূপণের জন্য দ্রুত পরামর্শক নিয়োগ এবং কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, কল্যাণ ট্রাস্টের কাজ কি হবে, তাদের আওতাধীন সম্পত্তিগুলোতে কি এন্টারপ্রাইজ হতে পারে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। বৈঠকে বর্তমান সরকারের সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গৃহীত উল্লেখযোগ্য কার্যক্রম এবং আগামী 6 মাসের কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়।
চাকরিচ্যুত বিডিআরের সদস্যদের পুনর্বহাল ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি শুরু করেন তারা। দুপুর 12টার দিকে সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় কাকরাইল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে জল কামান ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় 13 জনকে আটক করা হয়। পরে প্রত্যেককে 200 টাকা জরিমানায় ছেড়ে দেওয়া হয়। সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একই সাথে দলের জ্যেষ্ঠ 3 নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুকে দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি দিয়েছেন তিনি। সোমবার পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জাতীয় পার্টির মধ্যে বৃহৎ দলের মহাসচিবের দায়িত্ব জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আমাকে অর্পণ করেছেন। আমি এই জন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা তৃণমূলকে নিয়ে ঢেলে দল সাজাবো তৃণমূলের মতামতের ভিত্তিতে, এবং একই সাথে আমাদের হারানো আসনগুলো উদ্ধার করব। জেলা পর্যায়ে যাব, বিভাগীয় পর্যায়ে যাব। উপজেলা সিস্টেম এরশাদ করেছিলেন, সেই উপজেলা পর্যায়ে জাতীয় পার্টিকে আমরা রিভাইভ করব। ডেঙ্গুতে 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 492 জন। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 18 বছরের এক তরুণী সহ 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত 24 ঘন্টায় নতুন করে 30 জন রোগী ভর্তি হয়েছে। সবশেষ হাসপাতালটিতে 79 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বরগুনায় গত 24 ঘন্টায় 2 জন নিয়ে মোট 31 জনের মৃত্যু হলো। আর নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 63 জন। এই জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 206 জন। হবিগঞ্জের নবীগঞ্জে 2 পক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 50 জন। পুলিশ জানায়, গত 4 জুলাই উপজেলার তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহিদ আলী আশার কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা 5 ঘন্টা সংঘর্ষ চলে আনমনু ও তিমিরপুর গ্রামবাসীর মধ্যে। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপরপক্ষ কি করছে তা কিন্তু ঝিনাইদহের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড ও 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুব আলম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেন কারাগারে আছেন। বাকি 7 আসামি পলাতক। 2011 সালের 23 আগস্ট ঝিনাইদহ শহর থেকে ডাকবাংলা ক্যাম্পে যাওয়ার পথে নিখোঁজ হন মিরাজুল ইসলাম। পরদিন ভেটেরিনারি কলেজের ডোবা থেকে মিরাজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জে মাইনুল ইসলাম হত্যা মামলায় পিতা ও 2 পুত্রের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোস্তফা এবং তার ছেলে নয়ন আলী ও মিলন আলী। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় পদ্মার তীররক্ষা বাঁধের 150 মিটার ধসে নদীতে বিলীন হয়েছে 5টি বসতঘর ও 3টি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙনের হাত থেকে বাঁচতে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 15টি স্থাপনা। সোমবার বিকাল 3:30টার দিকে হঠাৎ এই ভাঙন দেখা দেয়। জাজিরার মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। নিমিষে স্থাপনাগুলো নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নিচ্ছেন নদী তীরবর্তী মানুষ। এর আগেও বেশ কয়েকবার বাঁধটি ভাঙনের কবলে পড়ে। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় 110 কোটি টাকা ব্যয়ে 2010-11 অর্থ বছরে নির্মাণ করা হয় 2 কিলোমিটার পদ্মার তীর রক্ষা বাঁধ। জাতীয় রাজস্ব বোর্ডের যেসব কর্মকর্তা কর্মচারী আন্দোলনে জড়িত ছিলেন না তাদের নির্ভয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, যারা রাজস্ব বোর্ডে আন্দোলনে ছিলেন তাদের বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান, বর্তমানে দেশের সব রাজস্ব দপ্তর পুরোপুরি সচল। কাস্টমসের চালানে শুল্কায়ন অনলাইনে পরিশোধের সফটওয়্যার চালু হয়েছে, যা শতভাগ কার্যকর হবে আগামী সপ্তাহ থেকে। এছাড়া ব্যাগেজ রুলের পরিবর্তন করে বিমান যাত্রীদের পণ্য আনা নেওয়া সহজ করতে একটি সফটওয়্যার করা হয়েছে।
আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। বন্যার 4 দিন পরও নিখোঁজ আছেন অন্তত ৪১ জন। গুয়াদালুপ নদীর পানি হঠাৎ বেড়ে বন্যা দেখা দেয়। এতে কের কাউন্টির নদী তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হলে সেখানে ২৮ শিশুসহ ৭৫ জন মারা যান। ওই ক্যাম্পের ১০ জন মেয়ে ও একজন তত্ত্বাবধায়ক এখনও নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রচুর কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ করতে গিয়ে বিষধর সাপের কবলে পড়ছেন উদ্ধারকর্মীরা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে কেবল গাজা সিটিতেই ৩৯ জনের মৃত্যু হয়। এর মধ্যে গাজার শেখ রাদওয়ান ও আল নাসর এলাকার 2টি বাড়িতে বোমা হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। সেখানে বাস্তুচ্যুত বহু পরিবার আশ্রয় নিয়েছিল। রাতের বেলা ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা চালানো হয়। এছাড়া সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন অবস্থায় চলতি সপ্তাহে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর। দেশের নারী ফুটবলারদের পারফরমেন্সের চেয়ে বড় প্রতিপক্ষ বাফুফে। বেতন বকেয়া 7 মাস, সাফ জয়ের পর ঘোষিত অর্থ পুরস্কারও পাননি তারা। তবু দেশের জন্য আরও ট্রফি ও সম্মান এনে দিতে চান বাঘিনীরা। সোমবার বাফুফে ভবনে টিম বাংলাদেশের প্রতিনিধিরা জানান, বিশ্বকাপ খেলতে হলে উন্নত মানের সুযোগ সুবিধা সহ শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলা প্রয়োজন তাদের। আপনারা তো কালকে শুনছেন যে কি বলছে না বলছে, তাছাড়া তো আর এমনিতে কোনো কথা হয় না। আমরা যখন মাঠে খেলে এসব মানে মাথায় আসে না। ঘরোয়া লিগ নেই, প্রতিযোগিতামূলক ম্যাচ বা টুর্নামেন্টও নেই, অথচ বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ায় পৌঁছার দরজা খুলেছেন। তবুও মনের গহীনে রয়ে গেছে এক ব্যথা, প্রাপ্য বেতনটাও যে বকেয়া তাদের। ম্যাডামের সাথে কথা বলেছিলাম তো মায়ানমারের সাথে খেলার পরে, তো ম্যাডাম বলেছে যে ফেডারেশনে এসে উনি এই বিষয়গুলো দেখবে। অলিম্পিকটা যেন কোয়ালিফাই করতে পারে আমাদের টার্গেট থাকবে প্রথমে ওইটা, তারপরে ওয়ার্ল্ড কাপ এখনো পরে। রোববার গভীর রাতে ঢাকায় পা রাখা নারী ফুটবলারদের জন্য ওই রাতেই সংবর্ধনার আয়োজন করে বাফুফে, যেখানে প্রাপ্তি বলতে ভক্তদের ভালোবাসা ও বাফুফে কর্তা ব্যক্তিদের প্রত্যাশা। কিন্তু পকেটে যেখানে গড়ের মাঠ, সেখানে ফুটবলের প্রতি টানটাই খেলোয়াড়দের ভরসা। সেই ভালোবাসা থেকে দেশকে এগিয়ে নিতে চান তারা। আমাদের লেভেল আপ করতে গেলে আমাদের ওই মানের টিমের সাথে খেলতে হবে বেশি বেশি। এখন যেরকম আমরা জর্ডান ইন্দোনেশিয়ার সাথে খেলেছি, এখন জর্ডান ইন্দোনেশিয়া থেকে ভালো যে টিমগুলো আছে তাদের সাথে আমাদের খেলার দরকার। আমাদের বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বড় বড় টিমের সাথে, যারা আমাদের যে র্যাঙ্কিংয়ে বেশি, ওদের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের যে অভিজ্ঞতাটা বাড়াতে হবে। সাফল্যকে নিজের করে নেওয়ার অভ্যাস থেকে ফেডারেশন কর্তাদের কাছে মেয়েদের এই আকুতি আদৌ কি পৌঁছাবে? সাপের যে বোনাসের কথা 1.5 কোটি টাকার কথা বলা হয়েছিল, সেটাও প্রায় 8 মাস হয়ে গেছে। এটা আমার মনে হয় যে বিএফএফ এর উচিত যে যত দ্রুত সম্ভব আসলে যেহেতু প্রতিশ্রুতি দিছে যে এটা হলো ক্লিয়ার করে দেওয়া। হ্যাঁ, ক্লিয়ার করে দিলে হবে কি এই মেয়েগুলো আরও মোটিভেটেড হবে, যেহেতু সামনে এশিয়া কাপ ফাইনাল রাউন্ড খেলতে যাবে, তখন তাদের ভিতরে আসলে যে আরও বাড়তি কোনো কিছু করার একটা তাগিদ থাকে। এই মাসেই ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল টুর্নামেন্টের 5ম আসর। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের লক্ষ্য 4 আসরের মতো এবারও শিরোপাটা ঘরেই রেখে দেওয়া। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ডিও লেটারে কাজ বন্ধ নয়, সহযোগিতা চেয়েছেন দাবি ফয়েজের, অপতথ্য ছড়ানোর অভিযোগ। জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত সংসদে নেয়ার দাবি বিএনপির, ভিন্নমত প্রকাশ করেছে এনসিপি। সরকার জুলাই ঘোষণাপত্র প্রণয়ন না করলে এনসিপি নিজেই করবে, পথসভায় ঘোষণা নাহিদের। এবং ব্যাংক খাতে শৃঙ্খলা আনতে প্রয়োজন বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন, আইনের প্রস্তাব গভর্নরের। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।